আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যে টপিক নিয়ে কথা বলার জন্য চলে আসলাম সেটা হচ্ছে দরদ। দরদ কি তবে হেরেই গেল? এই টপিকটা নিয়ে কথা বলবো আজ। অ্যাকচুয়ালি মুভিটা দেখে আসলাম। সো এই মুভিটা দেখার পর আমার প্রতিক্রিয়া কি এই মুভিটা সম্পর্কে সেটাই বলবো। দরদের একমাত্র অ্যাচিভমেন্ট বলতে গেলে জাস্ট ওয়ান অ্যান্ড অনলি দুলু মিয়া। দুলু মিয়া ছাড়া এই সিনেমায় কোনো অ্যাচিভমেন্ট নাই, জাস্ট নাই। অ্যান্ড হোয়াট এ ওয়েস্ট! একটা সম্ভাবনাময় প্রজেক্টকে কিভাবে গলা টিপে মেরে ফেলতে হয়, এটা একটা উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে দরদ সিনেমাটা। এই সিনেমাটা এবছরের না, গত 10 বছরের মধ্যে বাংলা সিনেমার জন্য, মানে বাংলাদেশের সিনেমার জন্য একটা মাইল ফলক হতে পারতো। এই সিনেমায় শাকিব খান ছাড়া আর কিছুই নাই, জাস্ট কিছু নাই। জাস্ট মনে হয়েছে কিছু ফ্রিজিং কন্টেন্ট, ফ্রিজিং এলিমেন্টস নিয়ে সিনেমাটা নির্মিত হয়েছে। সিনেমাটা শুরু হলো, শুরুর সাথে সাথে সিনেমা শেষ হয়ে গেল। শুরুর সাথে সাথে আমি সিনেমার টুইস্ট পেয়ে গেলাম, এমন মনে হলো। আসলে এই সিনেমাটার স্পয়লার দিব কি দিব না, স্পয়লার গুলো সব ট্রেলারেই দেয়া আছে। যেগুলো স্পয়লার হতে পারে বা যেগুলো টুইস্ট হতে পারে সেগুলো সব ট্রেলারেই দেয়া আছে। একটু অডিয়েন্স যদি মাথা খাটায় সে ক্যাচ করে ফেলতে পারবে। আপনার যদি আমার দরদের যে ট্রেলারে যে রিভিউটা করেছিলাম ওই রিভিউ দেখে থাকেন, ওখানে দেখবেন আমি স্টোরি প্রেডিকশন নিয়ে একটা প্রেডিক্ট করেছিলাম। স্টোরি প্রেডিকশন যেটা আমার মনে হচ্ছে, মনে হতে পারে যে তার সাকিবের ওয়াইফ, যাকে আমরা বুঝতে পারছি, আমার মনে হচ্ছে যে এই ওয়াইফটা আসলে ডেড। তার সাথেই সাকিব আসলে তার আত্মা বা যেটাই হোক সাকিব ইমাজিন করে তার সাথে থাকে। হয়তো যখন খুন করে ব্যাপারটা হয়তো একটা রিভেঞ্জ থেকেই সে খুনগুলা করতে থাকে আর কি। তো এটার সাথে হয়তো ওই ক্রিমিনাল হিসেবে ওরা জড়িয়ে রয়েছে যারা, তাদেরকে সাকিব খান হয়তো খুন করে। আর ট্রেইলারের শুরুতেই যখন স্টার্টিং এ দেখায় যে মানে সাকিবের যে ওয়াইফ, সে যখন বলতে থাকে যে তুমি এখনো পুলিশের কাছে সারেন্ডার করনি, তো ওটা দেখে আবার আবার অনেকে হয়তো ভাবতে পারে যে হয়তো ওয়াইফ অ্যালাইভ, বাট অ্যাকচুয়ালি না, ওয়াইফ অ্যালাইভ না, ওয়াইফ ডেড। বাট তো আমার এই প্রেডিকশনটা দেখলেন, বুঝতে পারছেন কতটা প্রেডিক্টেড ছিল এটার স্টোরি প্রেডিক্ট করা, বাট স্ক্রিন প্লে প্রেডিক্ট করা। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে অনন্য মামুনের স্ট্র্যাটেজির কারণে। তার কিছু ভুল কনসেপ্ট, তার কিছু ভুল প্রমোশনাল অ্যাক্টিভিটিস, এই জিনিসটাই অ্যাকচুয়ালি পুরো সিনেমাটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমি অনন্য মামুনকে অনেক ক্রিয়েটিভ হিসেবে জানি, অনেকেই অনন্য মামুনকে অ্যাকচুয়ালি অনেক গালাগাল করে, তাকে অনেক নিচুভাবে কথা বলে তাকে নিয়ে। বাট আমি অনন্য মামুনকে অ্যাকচুয়ালি আমি কখনো এটা বলি না, কারণ অনন্য মামুনের বদৌলতেই আমরা প্রথম জওয়ান সিনেমাটা দেখতে পেয়েছিলাম ভারতের সাথে সাথে। হয়তো ভারত থেকে কয়েকদিন পরে বাংলাদেশে রিলিজ হয়েছিল, বাট মোটামুটি কাছাকাছি টাইমে দেখতে পেয়েছিলাম জওয়ান সিনেমাটা। তো জওয়ানের পর এনিমেল এসছে, বাট বলা যায় হিন্দি সিনেমাগুলো আসা শুরু হয়েছে, আমরা কোয়ালিটি সিনেমা দেখা শুরু করেছি অনন্য মামুনের হাত ধরেই। সো এখানে তার বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। বাংলাদেশের যারা সিনেমা প্রেমী অডিয়েন্স রয়েছেন তাদের জন্য অনন্য মামুনের কন্ট্রিবিউশন অতুলনীয়। বাট আমি আসলে ডিসঅ্যাপয়েন্ট অনন্য মামুনের এই ভুল স্ট্র্যাটেজির জন্য। দেখেন যেসব গানগুলো রিলিজ হচ্ছিল, তো তখন যখন হিন্দি গানটা দেখছিলাম, সো হিন্দি গানের লিপসিং এর সাথে গানটা মিলছিল, বাট বাংলা যখন গানটা দেখছিলাম তখন কারো লিপসিং এর সাথে মিলছিল না। তো এই জিনিসটা একটু ওর্স ছিল। সো এটা কিন্তু আপনার কনসেন্ট্রেশন ব্রেক করবে। যখন সিনেমা হলে সিনেমাটা দেখছি, জাস্ট গানটা যখন আমার সামনে আসছে বোঝা যাচ্ছে স্পষ্ট যে লিপসিংটা হচ্ছে হিন্দি সিনেমার লিপসিং, আর ব্যাকগ্রাউন্ডে বাংলা গান বাজতেছে, মনে হচ্ছে যে আমি একটা খিচুড়ি দেখতে পাচ্ছি। তো তখনই আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। আর এই সিনেমাটার যে ফার্স্ট হাফ, প্রথম অর্ধ, সেইটা টু মাচ স্লিপি। আমি এক পর্যায়ে ঘুমাই গেছিলাম। আবিদা আমাকে ঠেলে গুতে উঠাইছে যে তুমি কেন আসছো এখানে, যে রীতিমতো জাস্ট আমাকে, মানে কেন আসছো, আমাকে অ্যাটাক করা হয়েছে। কি করবো, মানে ফার্স্ট হাফ এতটা বোরিং ছিল, ওই তুলনায় সেকেন্ড হাফ ফার বেটার, ডেফিনেটলি বেটার। বাট তার ওই সেকেন্ড হাফটাকে নিয়ে তার কাজ করা উচিত ছিল বেশি। ওইটা যতটুকু একটু গতিময় ছিল, বাট ফার্স্ট হাফ ততটা গতিময় ছিল না। অনন্য মামুন বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে এই সিনেমার যেন আমরা শেষ না করে উঠি, শেষে একটা টুইস্ট আছে। আচ্ছা আমি বুঝলাম না শেষে এটা কিরকম টুইস্ট, মানে এই যে টুইস্ট, এটা তো পুরো সিনেমা ধরেই দেখলাম আমরা, ওইটা আবার রিক্যাপ ভার্সনে কেন দেখাতে হইলো? মানে আমি জানি না এটা স্পয়লার হয়ে যাচ্ছে কিনা, হলো কিছু করার নাই। মানে আসলে সিনেমাটা নিয়ে আমার যতটা এক্সপেকটেশন ছিল, শুধু অনন্য মামুনের কারণে এক্সপেকটেশন লেভেলটা অনেক নিচে নামিয়েছিলাম। কিন্তু তারপর আমি যখন সিনেমাটা দেখলাম যে এত চমৎকার একটা কনসেপ্ট, এটা নিয়ে কত ভালো একটা সিনেমা বানানো যেত, জিনিসটা জাস্ট ডিস্ট্রয় হয়ে গেছে, একদম ডিস্ট্রয়।
জাস্ট মানে মানে হ্যাটস অফ টু শাকিব খান। জাস্ট আমাদের বলা যায় আমাদের দেশের এই মুহূর্তের একমাত্র অ্যাসেট, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র অ্যাসেট শাকিব খান। দেখেন সিনেমা হলে গিয়ে সিনেমা যখন দেখবো তখন অ্যাকচুয়ালি হিরোর দিকে যদি আপনার যদি কনসেন্ট্রেশনটা 100% না থাকে, তবে হিরোর কোনো আসলে ক্রেডিট নাই। সেখানে শাকিব খান পুরা 100% সাকসেস তার কাজে, সে যে কাজটাই করে না কেন। লাস্ট আমরা তুফান দেখেছি, দেখেন তুফানও কিন্তু অনেকে অনেক সমালোচনা করেছে, কিন্তু তারপরেও আপনি যখন তুফান দেখতে বসবেন আপনার পুরো সিনেমাটা ধরে রাখবে, আপনাকে আপনার ধরে রাখবে, ভালো লাগবে। অ্যাকচুয়ালি সেই দিক থেকে বলা যায় মোটামুটি ব্যর্থই হয়েছে দরদ, অথচ ভালো কনসেপ্ট ছিল। আমি হতাশ, আমি পিওর হতাশ। গানগুলা রিলিজ করেছে, আচ্ছা অনন্য মামুন যদি তার, সে যদি এই মানে ডবল শুট করতে পারেনি এই ব্যর্থতায়, সে যদি দেরি করে গানগুলো রিলিজ যদি করার চিন্তা থাকে, সেই গানগুলোর অডিও ভার্সনটা যেটা তেলুগু ইন্ডাস্ট্রিতে করে লিরিক্যাল ভিডিও ছাড়ে, ওরকম ভাবে ছাড়তে পারতো, অটোমেটিক একটা প্রমোশন হতো। একটা একটা ডিজাস্টার প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালিয়েছে অনন্য মামুন, তার হাতে অনেক অনেক সময় ছিল। এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল তুফান সিনেমার অনেক আগে, আই মিন গত বছর রিলিজ হওয়ার কথা ছিল। এটা সময় নিতে 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 এই এখন এসে রিলিজ করলো। ইভেন এটা ভালোবাসা দিবসে রিলিজ হওয়ার কথা ছিল। মানে এই সিনেমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে এভরিথিং ফেয়ার ইজ লাভ অ্যান্ড ওয়ার, এটা ছিল পোস্ট ক্রেডিট সিনে, মানে এই লেখাটা ছিল। তো এই কমপ্লিমেন্টটা বেসিক্যালি মানে ভালোবাসা দিবসকে টার্গেট করেই এটা করা হয়েছে। বাট এদিকে বলবো যে আসলে প্রমোশনাল অ্যাক্টিভিটিস মানে কি জন্য, আমার ভিশনটা কি, আমার মুভির ভিশনটা কি কি হবে, এটা ডিজাস্টার। দেখেন আজ হচ্ছে আমি যখন রিভিউটা করছি, আমার এই ভিডিওটা শুট করছি, আজ হচ্ছে মঙ্গলবার, সিনেমাটা রিলিজ হয়েছে এই শুক্রবার, মানে 1 2 3 4, আজকে হচ্ছে শুক্র শনি রবি সোম মঙ্গল, 5 নাম্বার দিন। আমি সিনেমা হলে গেলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা 10-এর শো, সিনেমা হলে কোনো দর্শক নাই, জাস্ট ফাঁকা। আমার সামনে যমুনা ব্লকবাস্টারে সিনেমা হলের দর্শক পুরোটা ফাঁকা। হয়তো আমার পেছনে 2টা রো ছিল, ওই 2টা রো ভরা ছিল, মোটামুটি ভরা ছিল, বাট সামনে পুরাটাই ফাঁকা। আমি হতাশ। যদি অনন্য মামুনের যদি অ্যাকচুয়ালি প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা যদি রিচ হতো, এটা হতো না। সে যখন অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হিসেবে সে আগে কাজ করেছে, কাজগুলো দারুণ ছিল। কাজগুলা বাংলা কমার্শিয়াল সিনেমা ওয়াইজ তার স্ক্রিপ্ট রাইটিং ওকে, বাংলা কমার্শিয়াল সিনেমা ওয়াইজ আমি বলছি না এখনকার প্রেক্ষাপটে, তখনকার জন্য ঠিক ছিল। বাট সময় যত গড়িয়েছে, অনন্য মামুন নিজেকে হয়তো আপগ্রেড করেছে, এটা তার বেস্ট সিনেমা, এর ইজ নো ডাউট। অনন্য মামুনের যেটা করা ছিল যে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে, যেহেতু এটার প্রোডাকশন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, যেটা অনন্য মামুনের প্রোডাকশন হাউস, আর এটা এটা প্রথমে শুনেছিলাম এটাই বোধহয় প্রডিউস করছে এই এন্টারটেইনমেন্ট থেকে, কিন্তু পরবর্তীতে দেখলাম কিবরিয়া লিপু হয়তো বা এরকম একজন এটা প্রডিউস করেছে বাংলাদেশ থেকে। তো অনন্য মামুনের অ্যাকচুয়ালি যেটা যে উনি থাকতে পারেন, মানে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকতে পারেন, উনি স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লেটা লিখতে পারেন, ডায়ালগসটা ভালো কাউকে দিয়ে লেখাতে পারেন, তার পরবর্তী কাজগুলোতে ডিরেক্টর হিসেবে ভালো একজন ডিরেক্টরের কাজ করতে পারেন, তখন আমার মনে হয় অনন্য মামুন একটা ভালো প্রোডাকশন দিতে পারবেন, একটা ভালো কাজ দিতে পারবেন অডিয়েন্সদেরকে। মানে হতাশ, মানে একটা একটা ভালো কনসেপ্টকে ডেফিনেটলি অনন্য মামুন চমৎকার একটা স্টোরি বাছাই করেছেন, ভালো একটা গল্প ছিল, একটা গলা টিপে মেরে ফেলা হয়েছে। পায়েল সরকারের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দারুণ শক্তিশালী একটা ক্যারেক্টার হতে পারতো, এই ক্যারেক্টারকেও একদম রোস্ট মনে হয়েছে আমার, বিশেষ করে ফাইনালি ফাইনালি যখন মানে একটা ফিনিশ দেওয়া হচ্ছে, জিনিসটা রোস্ট মনে হয়েছে। ভালো একটা ফিনিশ করা যেতে পারতো, আদারওয়াইজ আরো বেশ পাওয়ারফুল অ্যাক্টর ছিলেন, তাদেরকেও মানে রীতিমতো মানে জোকার মনে হয়েছে। মানে জোকার আই মিন মানে কমেডিয়ান না, মানে কেন মানে ম্যারমেড একটা অবস্থা। দেন ডিরেক্টরকে, মানে ওই সিনেমার মধ্যে একজন অ্যাক্টর ছিলেন যিনি ডিরেক্টরের রোল প্লে করেন, ওই ক্যারেক্টারটাও মানে আমি আসলে কেমন জানি একটু ভাষা ভাষা, ওইটার সাথে আরেকটা ফিমেল ক্যারেক্টার ছিল বাংলাদেশ থেকে, মানে কেন ওই ক্যারেক্টারগুলো কেন মানে ফাইনালি মানে মনে হলো যে এটা দরকার ছিল না, প্রয়োজনই ছিল না, মানে ওদেরকে অযথাই মানে লেন্দি করা হয়েছে, বড় করা হয়েছে ওদেরকে, ওই ফিমেল ক্যারেক্টারটাকে এরকম মনে হয়েছে। তো অনেক খাপ ছাড়া ব্যাপার লেগেছে। দেন শুরুতে যখন ক্রেডিট নাম ওঠে, যখন নাম দেখানো হয় শুরুতে, ওই গ্রাফিক্স এর ডিজাইনটাও আসলে অতটা আমার আপডেটেড মনে হয়নি, ওখানেও মনে হয়েছে তেমন অপরিপক্কতার একটা ছোঁয়া লেগেছে। আমি হতাশ এটা ভেবে। অনেক ফ্রন্টলাইন যারা রয়েছেন, জার্নালিস্ট রয়েছেন, তারা তো অবশ্যই জ্ঞানী, অনেক ডিরেক্টর রয়েছেন অবশ্যই জ্ঞানী, অনেক অনেক এক্সপার্ট, তারা সবাই সিনেমা অনেক ভালো বলছেন। কেন ভাই আপনারা দেশের অডিয়েন্সের সাথে এই মানে এগুলো কেন বলবেন, মানে রিয়েল কথাটা বলেন, ডেফিনেটলি রিয়েল কথাটা বলেন। আপনারা বলছেন একটা সিনেমা মুক্তি পেল না, মুক্তির আগে আপনারা গলা টিপে মারছেন। ভাই এই মুক্তির আগে গলা টিপে মারছেন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এটা তো আজকে থেকে বলছেন না। আমি যে ছোটবেলা থেকে শুনছি বাংলা সিনেমার পাশে থাকেন, পাশে দাঁড়ান, তো সবাই তো পাশেই আছে,
কিন্তু তারপর আপনারা কেন ফলস ইনফরমেশন দেবেন একটা সিনেমা রিলিজের পর? আমি দেখলাম বাংলাদেশ থেকে আমাদের যে রাজভাই, যে সিনেব্রোসের রাজভাই, বেশ অনেস্ট একটা রিভিউ করেছেন। তার নিচে দেখলাম কমেন্টস করে তাকে মোটামুটি ছানাবড়া করে ফেলা হয়েছে। আর এগুলো দেখার জন্য তো ইন্ডিয়ান কলকাতার যে যারা রিভিউ দেন তারা তো ওয়েট করছে। তারা দেখেন, তারা এই সিনেমাটার আরো কত ডিজাস্টার করেছে। সিনেমার একটা ক্লিপ ভাইরাল হয়েছে ইউটিউবে, আমি দেখি নাই, কারণ আমি প্রেডিকশন করেছি, সেটা আমার প্রেডিকশন। তারা ওই ভাইরাল ফুটেজ নিয়ে তারা সব সিনেমার স্পয়লার দিয়ে বেড়াচ্ছেন তাদের বিভিন্ন ভিডিওতে। অরিত্র দিয়েছে, আর্টিস্টিক 7 সেও দিয়েছে। তারা আবার বলছে তারা দেখেনি, তারা গেস করেছে। তারা তো গেস তো ওই ভাইরাল ক্লিপটা বের হওয়ার আগে গেস করতে পারেনি, তারা গেস করেছে ভাইরাল ক্লিপটা বের হয়েছে সাথে সাথে ওনারা ভিডিও বের করে তারা স্পয়লার দিয়ে দিল। স্পয়লার দেওয়া মানে মোটামুটি ইন্ডাস্ট্রিতে সিনেমার স্টোরিটা এক্সপ্লোর হয়ে গেল। সো এইসব ব্যাপারগুলা, এই সব মিলাই জিনিসটা আমার কাছে একটু খাপ ছাড়া লেগেছে। সো আমার রিভিউটা হয়তো একটু খাপ ছাড়া, এই জন্য আমার টাইটেলটা যাবে এরকম, যে রিভিউ উইথ ওয়ার্স্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্রমোশনাল স্ট্র্যাটেজি। জিনিসটা আমার উইয়ার্ড লেগেছে। আমার খারাপটা লেগেছে এটাই যে একটা ভালো প্রজেক্টকে গলা টিপে হত্যা করা হয়েছে। তো যাই হোক, আশা করবো যে এই ভুল থেকে অনন্য মামুন ডেফিনেটলি এখান থেকে কাম ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে, পরবর্তী সে ভালো প্রজেক্ট নিয়ে আসবে। আর সাকিব বরাবর নিজেকে ছাড়িয়ে যাচ্ছে তার প্রতিটা কাজে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। আমারও ভালো লাগে, আমারও প্রিয় একজন হিরো সাকিব খান। অনেকেই তাকে ট্রল করে, তাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে পারে, বাট যেটা সত্য সেটা বলতে হবে। হি ইজ বেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। ইভেন সে ইন্ডিয়ান যতগুলো প্রজেক্টে কাজ করেছে আমার দারুণ লেগেছে, একদম দারুণ লেগেছে। তো আশা করবো শাকিব খানের পরবর্তী সিনেমাগুলো ভালো হবে। তবে একটা সিনেমা আসতে যাচ্ছে শাকিব খানের, বরবাদ, ওটা নিয়ে আমি একটু শঙ্কিত আছি, কজ ওটা ডিরেক্টরকে নিয়ে আমি একটু শঙ্কিত আছি। যাই হোক, ভালো প্রজেক্ট হবে আশা করি। বরবাদ নিয়ে পরবর্তীতে কথা বলবো। দরদি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, একটা দুইটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ ছাড়া বাকিগুলা অযথাই, মানে আসলে আপনাকে ছুঁয়ে যাবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কখনোই ছুঁয়ে যাবে না। আর এটা যে সাউন্ড ডিজাইন করা হয়েছে, এখানে অনেক প্রবলেম ছিল। আমি জানি না এটা সিনেমা হলে কিনা, এটা আমি বেশ কয়েকটা ভিডিওতেও শুনেছি যে দরদের সাউন্ড ডিজাইনের প্রবলেম। আজকে আমি সিনেমা হলে গিয়েও দেখলাম, শুরুতে মনে হচ্ছিল যে আমি ভয়েস গুলো ঠিক মতো পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জোরে পাচ্ছি, তো অনেক ভয়েস আমি মিস করে ফেলছিলাম। আবার কিছু কিছু জায়গায় ভয়েস বেশ লাউড, কিছু কিছু জায়গায় অনেক স্লো। এই যে জিনিসগুলো ভুগিয়েছে। তো যাই হোক, এতদিন সময় পাওয়ার পরও এই জিনিসগুলা আসলে ডেভেলপ করতে পারেনি, এটা দুঃখজনক। এটা হতাশা ছাড়া আর কিছুই না। এই ছিল কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাহলে জিতেই গেলাম। আল্লাহ হাফেজ।